আপনারা শুনছেন স্যাটারডে সাসপেন্স বাই কুনাল সিজন 3। আর এই সিজনে রয়েছে প্রেমেন্দু মিত্রের রচিত ঘনাদা সমগ্র। ঘনাদা সমগ্র থেকে আজকের গল্প দাঁত। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি কুনাল আচার্য। গল্প শুনতে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। তাহলে শুরু হচ্ছে দাঁত। মাছ ধরতে যাওয়া আর হলো না। এতদিনের এত জল্পনা কল্পনা আয়োজন উদ্যোগ সব ভেস্তে গেল। অথচ কি উৎসাহ নিয়েই না সব ব্যবস্থাপত্র করা গেছিল। কি নিখুঁত তোড়জোড়, কি নির্ভুল অভিযানের খসড়া। মাছ ধরা তো নয়, সত্যি রীতিমতো একটা যুদ্ধযাত্রা। শিবুর ওপর কমিশনারেটের ভার, শিশিরের আছে আর্সেনালের তদারকে, আর গোর নিয়েছে ট্রান্সপোর্টের ঝক্কি। অর্থাৎ শিবু ব্যবস্থা করবে ভুরি ভোজনের, শিশির যোগাবে ছিপ, বড়শি, টোপ আর চারও। গোর দেবে পৌঁছে সেই আশ্চর্য অজানা জলাশয়ে যেখানে সভ্যতা সংস্পর্শহীন সরল মাছেরা এখনও কুটিল মানুষের কারসাজির পরিচয় পায়নি। তারপর শুধু ছিপ ফেলা আর মাছ তোলা। গত কদিন ধরেই তাই দারুণ উৎসাহ উত্তেজনার মধ্যে দিয়ে মেষের দিন কাটছে। ধরার পর অত মাছ আনা যাবে কি করে তাই নিয়েও তুমুল তর্ক হয়ে গেছে। এবং আনা যদিও যায় তাহলে বাজারে কিছু বিক্রি করতে ক্ষতি কি, এই প্রস্তাব করতে গিয়ে খেলোয়াড়ি মেজাজের অভাবের অভিযোগে শিবুকে দস্তুর মতন অপ্রস্তুত হতে হয়েছে। শখের মাছ ধরে এনে বিক্রি, মাছ চালানোর ব্যবসা করলেই তো হয়। তাহলে এই বেফাস কথার সাফাই গাইতে শিবুকে সরকারি স্বাস্থ্য বিভাগের পর্যন্ত দোহাই পাড়তে হয়েছে। এত মাছ একসঙ্গে এনে এই ভাদ্রের গরমে পৌঁছলে শহরের স্বাস্থ্য বিপন্ন হতে পারে, এই তার বক্তব্য। কিন্তু তাতেও সে পার পায়নি। পাবে কেন? খিঁচিয়ে উঠেছে শিশির। হ্যাঁ, বিলিয়ে দেব আমরা। উদার হয়ে উঠেছে গোর। প্রতিবেশীদের মধ্যে কাদের মাছ বিলিয়ে অনুগ্রহ করা যায় আর একটা তালিকাও তৈরি হতে বিলম্ব হয়নি। এই তালিকা তৈরির মাঝখানে উদয় হয়েছেন ঘনাদা। শিশিরের কাছে 3063তম সিগারেটটা ধার নিয়ে ধরাতে ধরাতে বলেছেন, কি হে, তোমাদের অপারেশন পিসেজের কত দূর? জানতেই পারো না। জ দেওয়া পিসেজ শুনে প্রথমটা একটু ভরকে গেলেও তাড়াতাড়ি সামলে নিয়েছি। শিবু থাকতে আমরাও বিদ্যায় কম যাই নাকি? পিসেজ ওটা তো জ্যোতিষের মিন অর্থাৎ মৎস্য রাশির ল্যাটিন নাম। আমরা হেসে বলেছি, দূর আর কোথায়, আপনার জ্যোতিষের মৎস্য রাশি উঠোনে এনে ফেলেছি বললেই হয়। উৎসাহের চোটে সেই আশ্চর্য পুকুরের সরল সুবোধ মাছেদের কথা উচ্ছ্বাস ভরেই শুনিয়েছি এবার। ঘনাদা কিন্তু শুধু একটু মুখ বেঁকিয়েছেন। মাছ ধরতে তাহলে যাচ্ছ না? ঘনাদার কথায় যেন কোথায় একটা খোঁচা। যাচ্ছি না মানে? কি করতে যাচ্ছি তাহলে? বলো মাছ মারতে। মাছ ধরা আর মারার মধ্যে তফাৎ আছে কি না? একটা হলো খেলা আর একটা খুন। যে মাছ খেলাতেই জানে না তাকে ধরা নয়, শুধু মারাই যায়। কথাগুলো মোটেই মনোপুত হয়নি আমাদের, তাই খুদ ধরে বলেছি, মাছ আবার খেলাতে জানবে কি? মানুষই তো মাছকে খেলিয়ে তোলে। খেলায় 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 মাছও খেলায়,
তেমন মাছ হলে মানুষকেই খেলায়, আর মাছ যদি খেলোয়াড় না হয় তাহলে ছিপ ধরায় মিছে। তবে তেমন খেলোয়াড় আর আজকাল আছে কোথায়? শেষ দেখেছিলাম নীলিমাকে। নীলিমা? আমরা অবাক। হ্যাঁ হ্যাঁ, নীলিমা। নামটা অবশ্য আমারই দেওয়া। মেয়ে নয়, মাছ। উপরে গাঢ় নীল আর নিচে ধোঁয়াটে রূপলি। পাক্কা 7 হাত 20 মণির টুনি। ক্যালিফোর্নিয়ার অ্যাভালন শহরের নাম শুনেছ কিনা জানি না। মোটর বোটে ছিপ দিয়ে সমুদ্রে টুনি ধরার খেলা সেই শহরে ওই মাথায় প্রথম বেরোয়। কিন্তু নীলিমার কাছে সেই শহরের মাথা একেবারে হেঁট হয়ে গেছিল সেবার। বাঘা বাঘা টুনি শিকারি যেখানে জমা হয়, অ্যাভালনের সেই টুনা ক্লাব একেবারে নিঝুম। নীলিমার কাছে হার মেনে সমস্ত শহর মর্মাহত। নীলিমা টোপ গেলে অম্লান বদনে, কিন্তু সে যেন শিকারীকে আহাম্মক বানাবার জন্যেই। নাচিয়ে খেলিয়ে বেচারা শিকারীকে নাকালের চূড়ান্ত করে শেষ পর্যন্ত ছিপের সুতোটি কিভাবে সে কেটে পালায় কেউ বুঝতে পারে না। তাই নীলিমা মাছের ছদ্মবেশে জলকন্যা এমন একটা গুজবও তখন রটে গেছে। সেই অ্যাভালন শহরে সেবার বেড়াতে গেছিলেন, আর বাঘা বাঘা শিকারীরা যার কাছে মাথা মুড়িয়েছে সেই নীলিমাকে মোটর বোটের বদলে ডাঙা থেকেই হুইলের জায়গায় হাত ছিপেই ধরে সবাইকে করে তাক লাগিয়ে দিয়েছিলেন। এই তো। ঘনাদার মুখের কথা কেড়ে নিয়ে এইভাবে শেষ করেও গোড় থামেনি। তার ওপর জুড়ে দিয়েছে, এ আর শোনাবেন কি, খবরের কাগজেই তো তখন বেরিয়েছিল। আমরা পড়েছি আমরা। হ্যাঁ, পড়েছি না? বল বল। হ্যাঁ। গৌড় আমাদের দিকে সমর্থনের জন্য তাকিয়েছে। কলের পুতুলের মতো আমরাও মাথা নেড়ে সাই দিয়েছি বটে। শুনেছি তো। হ্যাঁ, কিন্তু বুঝতে তখন আর বাকি নেই যে অবস্থা চিকিৎসার বাইরে বেরিয়ে গেছে। একসঙ্গে ঘনাদার গল্প তাড়াতাড়ি থামানো ও তাকে খুশি রাখাই হয়তো গৌড়ের উদ্দেশ্য ছিল, কিন্তু ফল হয়েছে হিতে বিপরীত। না, পড়নি। ঘনাদার গলায় বিষাদের মেঘের ডাক। পড়তে পারো না, কারণ ব্যাপারটা যা বানালে তা নয়, আর খবরের কাগজে কিছু বার করতে দেওয়া হয়নি। শুনুন ঘনাদা, শুনুন। আর শুনুন। ঘনাদা ততক্ষণে সিঁড়ি দিয়ে তার টঙের ঘরে উঠেছে। গৌড়ের ওপর আমরা সবাই খড়গহস্ত হয়েছি। দিলি তো সর্বনাশ করে। আমি তো ভালোই করতেই চেয়েছিলাম। গৌড়ের করুণ কৈফিয়ত। খবরের কাগজে পড়েছি শুনলে খুশি না হয় খাপ্পা হবেন কে জানতো। তাছাড়া স্টেশন ওয়াগন যে দেবে তার সঙ্গে এই সকালে দেখা না করলেই নয়। গল্প একবার গড়ালে দুপুরের আগে কি থামতো? দোষ গৌড়কে খুব দেওয়া যায় না। মাছ ধরার আয়োজনের এই ঝামেলার মধ্যে ঘনদার গল্পটা মুলতবি রাখার পক্ষে আমরা সবাই সায় ছিল মনে মনে, কিন্তু ঘনদার মন তো আর তা শুনে গলবে না। সেই যে তিনি বেঁকলেন, আর সোজা করে কার সাধ্য? উৎসাহ না থাকলেও আমাদের খেয়ালের আপত্তি তার ছিল না আগে। আমাদের সঙ্গ ও শিক্ষা দেওয়ার কথাও দিয়েছিলেন। সে কথা তিনি স্পষ্ট করে ফিরিয়ে নেননি এখনও, কিন্তু ভাবগতিক দেখে আমরা চিন্তিত। রবিবারে আমাদের অভিযান। শুক্রবারে ঘনাদা তার ঘর থেকে সন্ধ্যের পর নামলেন না। ঠাকুর ওপরেই খাবার দিয়ে এলো। শুনলাম তার সর্দি। শনিবার সকালে শোনা গেল সর্দির সঙ্গে জ্বর ভাব, আর রাত্রে বুলেটিনে জানলাম দাঁতের ব্যথা। দাঁতের ব্যথা। খাবার ঘরে আমরা মুখ চাওয়াচাই করলাম। খাওয়ার পরই একতলার শিশিরের ঘরে দরজা ভেজিয়ে মন্ত্রণা সভা বসল। ঘনাদা যে আমাদের সব মজা মাটি করবার প্যাচ কষেছেন তার বুঝতে তখন বাকি নেই।
কিন্তু আমাদের উচিত ঘনাদাকে পাই বা না পাই মাছ ধরতে যাবই, আর তার আগে ঘনাদাকে একটু জব্দ না করলেই নয়। পরদিন সকাল 7টা বাজতে না বাজতেই ঘনাদার ঘরে গিয়ে আমরা সবাই হাজির। আমরা আর সদ্য ভাজা 1 প্লেট গরম ক্রোকেট। কি ব্যাপার ঘনাদা, 3 দিন ধরে নিচে নামছেন না? আমাদের সঙ্গে যাবেন না নাকি? কি করে আর যাই? ঘনাদার দীর্ঘশ্বাস আমাদের না ক্রোকেটের প্লেটের উদ্দেশ্যে বোঝা কঠিন। হ্যাঁ, দাঁতের ব্যথা নিয়ে যাওয়া উচিত নয়। আমরা সহানুভূতিতে গদগদ। কিন্তু ক্রোকেটগুলো কেমন হলো আপনাকে একটু চাখানোও তো তাহলে যাবে না? সবই আমাদের ভাগ্য। চলো হে, অত যখন পেরাপিড়ি করছো দাও দেখে একটু চেখে। ঘনাদার নেহাত যেন অনিচ্ছা, আমাদেরও যেন সংকোচ। কিন্তু এই দাঁতের ব্যথায় গৌর প্লেটটা ঘনাদার প্রায় নাকের কাছে দিয়ে ঘুরিয়ে নিয়ে যায় আর কি। তার হাত থেকে প্লেটটা একেবারে কেড়ে নিয়ে ঘনাদা আত্মবিসর্জনের সুরে বললেন, হুক ব্যথা, একটা দায়িত্ব তো আছে, সঙ্গে যাব না, আবার কি ছাইপার সঙ্গে নিয়ে এসেছো সেটা চেখেও দেখব না, তা কি পারি? প্রথম কামড়টা নির্বিঘ্নেই পড়ল, তারপর দ্বিতীয় কামড়, কটাস। আমরা একসঙ্গে হাঁ হাঁ করে উঠলাম, এই গেল 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 রে গেল 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 গেল। একদিকে ক্রোকেটের ভেতর থেকে বড় মার্বেল গুলিটা মেঝেতে, আর একদিকে ঘনাদার মুখ থেকে 2 পাটি দাঁত প্লেটের ওপর তখন ছিটকে পড়েছে। চোখ বড় বড় করে সেদিকে তাকিয়ে গোর গলায় মধু ঢেলে জিজ্ঞাসা করলে, বাঁধানো বলে মনে হচ্ছে না? বাঁধানো দাঁতেও ব্যথা হয় তাহলে? ঘনাদা কি অপ্রস্তুত? আমাদেরই মনের ভুল। ফোকলা মুখে করুণা মিশ্রিত সহিষ্ণুতার হাসি হেসে দাঁতের পাটি কুড়িয়ে নিয়ে মুখে লাগিয়ে ঘনাদা বললেন, না তা হয় না। তারপর তার গলার স্বর গাঢ় হয়ে উঠল রহস্যে, তবে ছেলে মানুষই চালাকি করে আজ তোমরা যা জানলে, একদিন তা ধরা পড়লে এই দুনিয়ার চেহারাখানায় পাল্টে যেত। কাঁচা দাঁত তুলিয়ে সেদিন যদি না বাঁধিয়ে রাখতাম, আর সেই নীলিমার কাছে হদিশ যদি না পেতাম, তাহলে পৃথিবীর ইতিহাস আজ অন্যভাবে লেখা শুরু হতো। আবার নীলিমা। আমরা চঞ্চল হয়ে উঠি ঘর থেকে বেরোবার জন্যে, কিন্তু ঘনাদা তখন বলে চলেছেন, এই 2 পাটি বাঁধানো দাঁতই এক ভূমিফোর রাজ্যের লোভের থাবা থেকে সেদিন মানুষকে বাঁচিয়েছে। অ্যাভালন শহরের নাম সেদিন করেছি, শহরটা কোথায় বলিনি। এ শহর হলো ক্যালিফোর্নিয়ার পশ্চিমে সেন্ট ক্যাটালিন নামে একটি ছোট্ট দ্বীপে। পুরো দ্বীপটা যেন একটা নাদা পেট বেলে মাছ দক্ষিণ মুখ চলেছে। অ্যাভালন শহরটা যেন তার চোখ। এই শহরে বেড়াতে আমি যাইনি শখ করে, গেছিলাম ডেকোস্টা নামে এক পুরনো বন্ধুর ডাকে। ডেকোস্টা নামে অবশ্য তাকে খুঁজে পাওয়ার আশা করিনি। শ্রীকৃষ্ণের শতনামের মতো তারও নামের সংখ্যা অগুন্তি, আর সেই সঙ্গে ছদ্মবেশও। কিন্তু নাম আর চেহারা তার যত রকমেরই হোক, স্বভাব তার চিরকাল এক। যেখানে কোনো গোলযোগের গন্ধ, সেখানেই ডেকোস্টা। জীবনে কত বিপদের মুখে যে দুজনে একসঙ্গে দাঁড়িয়েছি তার হিসেব নেই। এই কিছুদিন আগেও অন্যতম শ্রেষ্ঠ বৈজ্ঞানিক অ্যান্টনি ফিশার অন্তর্ধান হওয়ার পর তার খোঁজে প্রাণ হাতে নিয়ে কি না করেছি।
খোঁজ যে পাইনি সে অবশ্য আমাদের একটা কলঙ্ক। এই ডেকোস্টারে জরুরি সংকেত টেলিগ্রাম পেয়েই অ্যাভালনে ছুটে গেছিলাম। টেলিগ্রামে এখনকার নাম সে দেয়নি, তবে যে নামই থাকুক তাকে খুঁজে আমি বার করবই সে জানত। ঘোড়াদার দম নেওয়ার ফাঁকে নিচে স্টেশন ওয়াগনে হর্ন শুনতে পেলাম। মন তখনও উসখুস করছে। আচ্ছা তাহলে বলে গৌর তো উঠেই দাঁড়ালো, কিন্তু এই উঠে দাঁড়ানো পর্যন্তই। ঘনাদা আবার ধরলেন। অ্যাভালনে নেমে এই ডেকোসটাকে খুঁজে ঠিক বার করলাম, কিন্তু জীবিত অবস্থায় নয়। ডেকোসটা আমার পৌঁছাবার আগের দিনই সেন্ট ক্যাটালিনার পশ্চিম দিকে সমুদ্রে কেমন করে ডুবে মারা গেছে। ওখানকার কজন জেলে তার হাঙরে ঠোকরানো মৃতদেহটা উদ্ধার করেছে কোনো মতে। অ্যাভালনের কেউ তাকে ডেকোস্টা বলে শনাক্ত করতে অবশ্য পারেনি। মিলার বলে যে ছদ্মনামে সে এখানে ছিল, দু একজন সেই নামেই তাকে চিনেছে। ডেকোস্টা ডুবে মরাটা আমার কাছে কেমন রহস্যময় ঠেকল। ফুর্তির সাঁতার কাটতে ডুবে মরা ছেলে তো সে নয়। কি করতে সে এখানে এসেছিল? আমাকেও ডেকে পাঠাবার কারণ কি? তবে ডেকোস্টাই নেই, এ রহস্যের হদিশ কে দেবে? তবু তার সংকেত টেলিগ্রামটা আর একবার পড়ে দেখলাম। ডেকোস্টা অতি সাবধানী। সংকেত লিপিতে পাঠানো টেলিগ্রামের পাঠোদ্ধার করলেও কিছু সন্দেহ করবার নেই। টেলিগ্রামের কথা হলো এই: অ্যাভালনে টুনি মাছ সব শিকারীর স্বপ্ন, ধরবে তো তাড়াতাড়ি এসো। না, এই টেলিগ্রামে আসল রহস্যের কিছুই বোঝবার উপায় নেই। সত্যি রহস্য কিছু নেই এমন কি হতে পারে? সংকেত লিপিটা হয়তো তার রসিকতা। আসলে কদিনে ছুটি উপভোগ করবার জন্যে টুনি মাছ ধরতে সে আমায় ডেকে পাঠিয়েছে, এমনও তো হওয়া সম্ভব। কিন্তু এ ব্যাখ্যা মন কেন যেন মানতে চায় না। ডেকোস্টার মতো মানুষ খেলা কি ছুটির মর্ম জানে না। রহস্যের পেছনে ছোটাই তাদের জীবন, তাদের আবার ছুটি। তাহলে টুনি শিকারের মধ্যেই রহস্যের সূত্র হয়তো কোথাও লুকিয়ে আছে নাকি? অ্যাভালন শহরে তখন নীলিমায় একমাত্র প্রসঙ্গ। রাস্তায় ঘাটে দোকানে বাজারে ও ছাড়া আর কথা নেই। টুনা ক্লাবে তাই যেতে হলো। ছিপ নিয়ে মোটর বোট ভাড়া করে একদিন টুনি শিকারেও বেরোলাম। দেখাও পেলাম নীলিমার, আর কান মোলাও যথারীতি। নাচিয়ে খেলিয়ে নীলিমাকে যখন প্রায় বোটে তুলতে যাচ্ছি, কেমন করে ওই ইস্পাতে তারের মতো শক্ত সুতো কেটে সে পালালো। রোখ চেপে গেল আমার। কিন্তু একদিন, দুদিন, 3 দিন নীলিমার কাছে নাকের জলে চোখের জলে হয়ে 4 দিনের দিন আর শিকারে বেরোলাম না। মোটর লঞ্চ ভাড়া করে গেলাম আসল ক্যালিফোর্নিয়ার নিউপোর্ট শহরে। ডুবরির পোশাক পরে গভীর সমুদ্রের তলায় বল্লম দিয়ে মাছ শিকার সেখানকার এক খেলা। একদিন সেই খেলায় কাটিয়ে টুনা ক্লাবে ফিরতে টিটকিরি শুনলাম। কি রে নিগার, টুনা ধরার শখ মিটল? পালিয়েছিলি কোথায়? টিটকিরি আর কারণ নয়, ক্লাবের সবচেয়ে ধনী সভ্য বেনিটোর। যেমন বদখতে সাদা গন্ডারের মতো লোকটার চেহারা, তেমনি তার পয়সার অহংকার। সাদা চামড়া সভ্যদেরই যে মানুষ বলে গণ্য করে না তো আমাকে?
আমার কাছে কোনো জবাব না পেয়ে সে আমার টেবিলের ধারে এসে দাঁড়িয়ে গরিলার মতো হাতে 82 শিক্ষা একটা চাপ্পড় আমার পিঠে বসিয়ে মূলোর মতন দাঁত বাইর করে হেসে বললে, তুই তুই গুগলি ধর, বুঝেছিস? হাঁটু জলে কাদা ঘেটে গুগলি। যেমন মানুষ তেমনি তার শিকার। ঠাট্টার ছলে সঙ্গে সঙ্গে আর একটা গরিলার হাতের রদ্দা। তবু কোনো জবাব না দিয়ে শুধু একটু হাসলাম। বেনিটো ঘৃণা ভরে এবার আমায় রেহাই দিয়ে চলে গেল। বেশিরভাগ পয়সার সামনে দণ্ডবত হলেও মার্কিন মাত্রেই অমানুষ নয়। বেনিটোর এই অহেতুক জুলুম অনেকেরই খারাপ লেগেছে বুঝলাম। কেউ কেউ এসে আমার ওপর রাগও দেখালে। হ্যাঁ, তুমি মানুষ নাকি? হ্যাঁ, কি বলে ওই অসভ্য জানোয়ারটা জুলুম সহ্য করলে কি করে বলো তো? হেসে বললাম, জুলুম আর কি, বড় লোকের রসিকতায় ওই রকমই হয়। অত বড় একটা নিজস্ব পেল্লায় জাহাজ নিয়ে যে দুনিয়াটা টহল দিয়ে বেড়াতে পারে, কত তার পয়সা ভাবতে পারো? ওরকম লোক আমাদের মতন মানুষকে পোকামাকড় মনে করবে না তো কে করবে? একটু খুশি রাখলে ওর জাহাজের পার্টিতে একদিন নেমন্তন্নও তো পেতে পারি। মার্কিন বন্ধুরাও মুখ বেঁকিয়ে এবার সরে গেল। বুঝলাম আমার ওপর যেটুকু শ্রদ্ধা তাদের ছিল তাও খুঁইয়েছি। কিন্তু বেনিটো জাহাজের পার্টিতে সত্যি একদিন নিমন্ত্রণ পেলাম। তার আগে নিউপোর্ট থেকে আনা ডুবরির পোশাকে একদিন সমুদ্রে আমি নেমেছি। কোনো মরিয়া টুনি শিকারি তখনও নীলিমাকে ধরবার আশা ছাড়েনি। মোটর বোট নিয়ে দু একজন সেদিনও তাই বেরিয়েছে। নীলিমার অজেয় হওয়ার রহস্য সেদিনই বুঝলাম, আর সেই সঙ্গে ডেকোস্টার মৃত্যুর রহস্য বুঝি কতকটা। কিন্তু আসল যে রহস্য তখনও অনুমান করতেও পারিনি। বেনিটো জাহাজের পার্টির রাতেই তা জলের মতো পরিষ্কার হয়ে গেল। জাহাজ তো নয়, জলের ওপর স্বর্গপুরী। টুনা ক্লাবের সবাই তো বটেই, অ্যাভালনে নাম করা কেউ নিমন্ত্রণ থেকে বাদ পড়েনি। মস্ত উপরের ডেক ঝলমল করছে রং বেরঙের আলোর পোশাকে। নাচ গান খাওয়া ফুর্তি চলছে অবিরাম। সারা রাতই চলবার কথা, কিন্তু রাত 12:30 হঠাৎ সমস্ত উৎসব থেমে গেল এক নিমেষে। ডেকের ওপরকার সমস্ত ফুর্তিবাজের দল যেন কাঠের পুতুলের মতো স্তব্ধ। শুধু বেনিটোর কর্কশ বাজ খায় গলা শোনা গেল। বন্ধু সাব, আমার জানাতেও ঘৃণা হচ্ছে যে আমাদের মধ্যে এমন একজন নিঞ্চি নোংরা জানোয়ার আছে যে অতিথি হওয়ার সুযোগ নিয়ে চুরি করতে এখানে ঢুকেছে। আমার অত্যন্ত মূল্যবান কিছু কাগজপত্র জিনিস এই জাহাজে আমি সঙ্গে নিয়ে বেড়াই। এইমাত্র আমি জানতে পেরেছি যে সকলের ফুর্তি করার সুযোগে আমার সেই গুপ্ত সিন্ধু ঘরের দরজা সে কৌশলে খুলে ঢুকেছে। ঢুকে যাই সে করুক, এই জাহাজ থেকে পালাতে সে পারেনি, এই বিষয়ে আমি নিশ্চিন্ত। ধরাতা সে পড়বেই। আজকের উৎসব বাধ্য হয়ে আমাকে এখানে বন্ধ করতে হচ্ছে। আপনারা শহরে ফিরে যাওয়ার লঞ্চের ব্যবস্থাও আমি অবিলম্বে করছি, কিন্তু তার আগে নিজেদের আত্মসম্মানের খাতিরেই আপনারা যদি নিজের নাম জানিয়ে আপনাদের কাছে আমার মূল্যবান জিনিস যে কিছু নেই তার প্রমাণ স্বেচ্ছায় দিয়ে যান, তবে আমি বাধিত হব। খানা তল্লাশিতে কিছু অবশ্য পাওয়া গেল না, এবং বলা বাহুল্য সব অতিথি বিদায় নেওয়ার পর যে নামটি বাকি রইল তা আমার। জাহাজের একটি কামরাতে তখন আমি বসে আছি। কটা সিগারেট যে পুড়েছিল মনে নেই, কিন্তু কামরার দরজার হাতলের বাইরে থেকে হাত পড়তেই উঠে দাঁড়িয়ে সাদর অভ্যর্থনা জানিয়ে বললাম, এসো এসো বেনিটো, তোমার জন্যই অপেক্ষা করছি।
খানা তল্লাশি করতে বুঝে এত দেরি হলো? বেনিটোর হতভম্ব ভাবটা কাটতে কয়েক সেকেন্ড লাগলো। তারপর হিংস্র গরিলার সঙ্গে রঙে ছাড়া তার মুখের আর বুঝি কিছু তফাৎ রইল না, কিন্তু এ ভাবটাও সে সামলে নিলে। ইঁদুরকে থাবার মধ্যে পেলে শিকারি বেড়াল তখনই তাকে কামড়ে ছিঁড়ে খায় না। বেনিটো অদ্ভুত পৈশাচিক মুখ টেপা হাসি এসে আমার দিকে এগিয়ে এলো। তার মুখ দেখে বুঝলাম এমন তাড়িয়ে তাড়িয়ে জিঘাংসা মেটাবার সুযোগ পেয়ে তার আনন্দ আর ধরে না। ব্যাং হয়ে সাপের গর্তে সিঁধ কেটেছিস, তোর সাহস আছে বলতে হবে, কিন্তু লাভ কি হলো এই সাহসে? পারবি পালাতে? বেনিটোর শেষের কথাগুলো এর রাগের চিরবিরিনি চাপা রইল না, তবু হেসে বললাম, পালাতে যাবই বা কেন? তোমার জাহাজটা তো তোফা আরামের। বলে বসতে যাচ্ছিলাম, এক হেঁচকায় আমায় টেনে তুলে দাঁতে দাঁতে কিষ্কিন্ধার কর্মরানীর তুলে বেনিটো বললে, আর আমি তোকে দেব, তার আগে কোথায় কি লুকিয়েছিস দেখি। অম্লান বদনে হাত তুলে দাঁড়ালাম। তন্ন তন্ন করে সব পরীক্ষা করে বেনিটো গর্জন করে উঠল, ভেবেছিস এখন কোথাও লুকিয়ে রেখে পরে পাচার করবি সুযোগ বুঝে? কেউ তার আগে তোকেই যে পাচার হতে হবে। ডেকোস্টার মতো কেমন? এক মুহূর্তের জন্য চমকে উঠে বেনিটো আরো হিংস্র হয়ে উঠল। হ্যাঁ, ডেকোস্টার মতো। সেও তো তোর মতো এই জাহাজে রহস্য ফাঁক করতে এসেছিল। এ জাহাজের রহস্য তাহলে আছে কিছু। দামি জিনিসের মধ্যে আমি তো লুকোনো সিন্ধুকের এক বান্ডিল কাগজই দেখলাম। সেই কাগজ তুলে ঘেটেছিস তাহলে? বেনিটো রাগের পাড়া চড়ছে। তা ঘেটেছি বই কি, তবে নেই নিজে কিছু, সে তুমি নিজেই গুণে দেখেছ। আমার নির্বিকার ভাবটাই বুঝি বেনিটোর বেশি অসহ্য। না নিলেও টুকে যে রাখিসনি তা বিশ্বাসকে। ও বাবা, ওই বিদঘুটে মাথা গুলানো এক বান্ডিল অঙ্ক আমি টুকবো এইটুকু সময়ে? না, যাই করে থাকিস নিস্তার তোর নেই। এই জাহাজের রহস্য জেনে কেউ জ্যান্ত ফেরে না। ডেকোস্টার মতোই তোকে হাঙরের ভোজে লাগাবার ব্যবস্থা করছি এক্ষুনি। তবে তোর কেলে মাংস হাঙরেরও বোধ হয় ছোবে না। তাহলে তোমার মতো যে মাংস হাঙরের পছন্দ, তাই তাদের পাতে দিলে ভালো হতো না? কি বলবো, খ্যাপা গরিলা না সার না দুই একত্রের সম্মিলনের মতো বেনিটো এবার আমার ওপর ঝাঁপিয়ে পড়ল। জামাটা ঝেড়ে নিয়ে আর একটা সিগারেট ধরিয়ে বললাম, অনেক দিনের অনেক কিছু শোধ নেওয়ার আছে বেনিটো, এত তাড়াতাড়ি কিসের? ঘাড় মুড় গুঁজে কেবিনে যে ধারে বেনিটো পড়েছিল সেখান থেকে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে এবার সে সাবধানে আমার দিকে এগুতে লাগলো। তাড়াহুড়োয় কিছু হবে না সে বুঝেছে। কাছাকাছি এসে সাঁড়াশির মতো দু হাত দিয়ে সে আমায় জাপটে ধরতে গিয়ে সেই যে পড়ল, আর উঠবার নাম নেই। রদ্দাটা অত জোর হবে ভাবিনি। কোমর ধরে তুলে তাকে কামরার সোফার ওপরে বসিয়ে দিলাম। পর মুহূর্তে দেখি তার পিস্তল আমার দিকে তাক করা। আমি তাকে ধরে তোলবার সময় সুযোগ পেয়ে সে পকেট থেকে সেটা বার করেছে। এইবার শয়তান। শয়তানের মতোই বেনিটোর মুখের হাসি। বল কি করেছিস, আমার সিন্ধুকের কাগজপত্র ঘেঁটে বল। সিগারেটের এক টান দিয়ে বললাম,
আর বলে লাভ কি? বললেও যা, আর না বললেও তাই। মরতে তো হবেই। না না, সত্য কথা যদি বলিস তো তোকে একটা সুযোগ আমি দেব। শুনতে পাই সুযোগটা? এই জাহাজ থেকে সাঁতরে দ্বীপে যাবার সুযোগ। হেসে বললাম, ডেকসটাকেও এই সুযোগই তো দিয়েছিলে, কিন্তু এখানকার হাঙরগুলো যে বড় হ্যাংলা। এখনো এখনো রসিকতা? বেনিটো চিৎকার করে উঠল। এই পিস্তলটা কি রসিকতা মনে হচ্ছে? পাগল, বিশেষত তোমার মতন আনাড়ির হাতে। কিন্তু যা বলবো শুনলে যদি তোমার মেজাজ আরো খারাপ হয়। তবু শুনতে চাই আমি, বল। বেনিটো হুঙ্কার দিলে। তবে শোনো, নেহাত যখন ছাড়বে না, ওই কাগজপত্রের আমি ফটো নিয়েছি। ফটো নিয়েছিস? হ্যাঁ, নির্ভুল মাইক্রোফটো যাকে বলে, এক এক করে সব পাতার। অতি কষ্টে নিজেকে সামলে নিল বেনিটো। কোথায় 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 সে ফটো? কোথায় কোথায়? সেসব তো আর জাহাজে নেই। জাহাজে নেই? জাহাজে? উত্তেজনায় বেনিটো উঠে দাঁড়ালো। কোথায় ফেলেছিস? কোথায় 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 ফেলেছিস? ফেলবে কেন, পাঠিয়ে দিয়েছি। আশ্চর্য যে গাইডেড মিসাইল, অর্থাৎ দূর থেকে চালানো অস্ত্রের এখানে পরীক্ষা চালাচ্ছ। অস্ত্র পরীক্ষার সঙ্গে রসিকতার লোভ সামলাতে না পেরে টর্পেডোর মতো যে জলে ডোবা অস্ত্র দিয়ে তুমি টুনি শিকারীদের ছিপের সুতো কেটে নীলিমাকে অজেয় করে তুলে সবাইকে থ করে দিয়েছ, সেই টর্পেডো দিয়েই নিউপোর্টের সমুদ্রকূলে সেই সব ফটো পাঠিয়ে দিয়েছি। খবর যাদের দেওয়া আছে তারা কাল সকালেই সমুদ্র তীর থেকে টর্পেডো তুলে তা খুলে সে সব ফটো উদ্ধার করবে। মিথ্যে কথা, মিথ্যে কথা। বেনিটোর আর্তনাদ না চিৎকার বোঝা যায় না। সে টর্পেডো একজন ছাড়া কেউ চালাতে পারে না। যে জানে সেই চালিয়েছে। আমার নয়, বেনিটোর পেছনে আর একজনের কণ্ঠস্বর। শীর্ণ দেহ কিন্তু ঋজু সৌম্য চেহারার এক বৃদ্ধ বেনিটোর পিঠে পিস্তল ঠেকিয়ে দাঁড়িয়ে আছেন। কখন তিনি তার পেছনে এসে দাঁড়িয়েছেন বেনিটো উত্তেজনার মধ্যে বুঝতেও পারেনি। দিশেহারা অবস্থায় তার মুখ দিয়ে কটা অস্ফুষ্ট আওয়াজ শুধু বেরোয়। আপনি আপনি অ্যান্টনি? হ্যাঁ, আমি অ্যান্টনি ফিশার। চুরি করে বন্দি করে নিয়ে গিয়ে 5 বছর ধরে যাকে দিয়ে কৃতদাসের মতো যা খুশি তোমরা করিয়েছ, সেই হতভাগ্য নীচ বৈজ্ঞানিক। আমি দুর্বল, মরতে আমি ভয় পাই না। তাই তোমাদের হুকুম কাপুরুষের মতো আমি তামিল করেছি। আমায় দিয়ে শুধু এই দূর থেকে চালানো অস্ত্র তোমরা তৈরি করিয়ে নাওনি। যে কোবাল্ট বোমা আজও কেউ তৈরি করতে পারেনি, তার সমস্ত অঙ্ক লিখিয়ে নিয়েছ। সে অঙ্কের খাতা আর তোমাদের শুধু একলার নয়, তার হুমকি দেখিয়ে দুনিয়াকে আর তোমরা ভয় দেখাতে পারবে না। আমার সান্ত্বনা। নর পিশাচদের হাতের পুতুল হয়ে যে আমায় থাকতে হবে না, তার জন্যে এই মানুষটিকে ধন্যবাদ। বেনিটোর হাত থেকে পিস্তল কেড়ে নিয়ে বললাম, আমায় নয়, ধন্যবাদ দিন সেই ডেকসটাকে। প্রাণ দিয়ে এ রহস্যের কিনারা করার ইঙ্গিত সে দিয়ে গিয়েছে। তার সংকেত টেলিগ্রাম যে আপনাকে নিয়েই, তা এতদিনে কাল সবে বুঝেছি। টুনা শিকারীর কথাটার ভেতরে যে অ্যান্টনি ফিশার নামটা লুকোনো আছে তা আগে মাথাতে আসেনি।
কিন্তু কিন্তু ফটো তোলা হলো কিসে? বেনিটো এ হতাশার মধ্যেও জিজ্ঞেস না করে পারেনি। আমি গোপনে কে কি নিয়ে জাহাজ উঠেছে সব সন্ধান রেখেছি। ছোট বড় কোনো ক্যামেরা তোমার কাছে দেখা যায়নি। ক্যামেরা তোমার ছিল কোথায়? আমার কথা শুনেও ক্যামেরা কোথায় ছিল বুঝতে পারছো না? কথা শুনে মানে? হঠাৎ মানেটা বুঝতে পেরে বেনিটো মেজের ওপরই হতভম্ব হয়ে বসে পড়ল। হ্যাঁ, সোজাসুজি ক্যামেরা আনলে ধরা পড়তে হবে জানতাম বলে এমন ব্যবস্থা করেছিলাম যা সন্দেহের বাইরে। আমার বাঁধানো দাঁতই গুপ্ত ক্যামেরা। ছবি সমেত সেই বাঁধানো দাঁত জোড়া টর্পেডোতেই পাঠিয়েছি। ফোকলা মুখে সব কথা যদি না বোঝাতে পেরে থাকি তো দুঃখিত। আমার রদ্দায় যা হয়নি এই শেষ কটা কথায় তাই হলো। বেনিটোর মাথা ঘুরে পড়ে একেবারে অজ্ঞান। টর্পেডোর গুপ্ত ক্যামেরায় ফটো নিয়ে যথাস্থানেই পৌঁছেছিল। বেনিটো আর তার জাহাজটাকে তার পর দিন থেকে সেন্ট ক্যাটালিনের ধারে কাছে কিন্তু কেউ দেখেনি। ঘনাদা থামলেন। মাছ ধরতে যাওয়ার আর তখন সময় নেই। এখানেই সমাপ্ত প্রেমেন্দ্র মিত্রের রচিত ঘনাদা সমগ্র থেকে আজকের গল্প দাঁত। গল্প শুনতে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। অসংখ্য ধন্যবাদ।